আশাদুল এসেছে, ঈশিতার সাথে কথা বলছে। ওকে দেখেই চল শক্ত হয়ে আসে ঈশানের। তবুও সম্মানের সহিত এগিয়ে গিয়ে সামনের সোফায় বসে। আশাদুল, আসলে আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই দেখো ঈশান, তুমি না বলতেও আমি তোমার ভালোর জন্যই কাগজ তৈরি করে এনেছি। এখানে শুধু ফয়সালের সাইন পেলেই সব তোমার হয়ে যাবে। ঈশান কিছু বলবে তার আগেই ফয়সাল আসে। ঈশিতা গিয়ে দরজা খুলে দেয়। পাশেই নূর দাঁড়িয়ে আছে। তখন নিশানা চলে যাওয়ার পরেই সুরাইয়াকে নিয়ে ফয়সাল নিজেও বেরিয়ে পড়ে। তবে অর্ধেক রাস্তা যেতে না যেতেই ঈশিতা নূরকে দিয়ে ফয়সালকে কল করে জানায় জলদি গাড়ি ঘুরিয়ে নিতে। এখানে এই সময় ফয়সালকে দেখে আশাদুল ভয় পেয়ে যায়। এখন কি হবে? পাওয়ার যে ফয়সালের হাতে এখন। এখানে সে একটা মিথ্যা কথা বলারও সুযোগ পাবে না। একদম চোখের সামনে ধরা পড়েছে। ফয়সাল, তুই বন্ধু হওয়ার যোগ্য নয় আশাদুল। আমার ভাবতেও খারাপ লাগছে। আমি তোর সাথে মিশেছি, আমার পরিবারের দিকে নজর আনার সাহস হয় কি করে? দেখ ফয়সাল বন্ধু বন্ধু, এত কিছুর পর আর বন্ধুত্ব রয় কি করে? আপনি বন্ধু হওয়ার যোগ্য? ফয়সাল, বন্ধু নামের শত্রু তুই। আশাদুল সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। এক মুখে দুই দিকে সে বিষ ছড়িয়ে দিয়েছে, তবুও কাজ হয়নি। এখন কি করবে সে? আশাদুল, ঈশান তুমি আমার কথা বুঝলে না শুনলে না। ঈশানে রেগে একটা থাপ্পড় বসিয়ে দেয় আশাদুলের গালে। চোখ কান গরম করে তাকায় ঈশানের দিকে। এই থাপ্পড় এর জবাব সে দেবে, তবে এখন নয়, সময় আসুক। এখন যে পাওয়ার ঈশান আর ফয়সালের হাতে রয়েছে। অপমানিত মুখে আবার থাপ্পড় বসাই ফয়সাল। শার্টের কলার ধরে টেনে টুনে বের করে আনে। সামনেও আসবি না, চাই না আমি এমন বন্ধু। তবে তুই জেনে রাখ আশাদুল, আমার ভাতিজার নামে ওই অফিস অনেক আগেই হয়ে গেছে। আশাদুল এবার চরম অপমানিত বোধ করে। তার মানে ফয়সাল অনেক আগেই অফিস ঈশানের নামে করে দিয়েছে। ঈশান তাকে জানায়নি। এমনকি ফয়সালও কখনো এ নিয়ে আশাদুলের সাথে কথা বলেনি। আশাদুল চলে গেছে। ফয়সাল ঈশানের দিকে তাকায়। ওই অফিস আমি তোমার নামে অনেক আগেই করে দিয়েছি ঈশান। আমি জানি এখন তুমি নিজেই অফিসের দায়িত্ব সামলাতে পারবে। তবু আমি তোমাকে জানাইনি। জানালে তুমি আমাকে কিছুতেই কাজ করতে দিতে না ঈশান। তুমি বয়সে অনেক ছোট। একটা অফিসের মালিকের কত ঝামেলা হয় তা আমি জানি। আমি চাই না এই বয়সে তুমি সেরকম পরিস্থিতিতে মোকাবেলা করো। আশেপাশে মানুষ সব এক নয় ঈশান। এগিয়ে যেতে হবে তাদেরকে ছাড়িয়ে। আমি আছি তোমার পাশে। চাচু। ফয়সাল ঈশানের মাথায় হাত রাখে। ঈশানও আবেগে কান্না করে দেয়। এই যে তার চাচ্চু, তাকে এত ভালোবাসে কেন? এ ঋণ সে কী করে শোধ করবে জানে না। আজ কয়েকদিন হয় সুরাইয়ার মাথা ব্যথা করে, কিছু খেতেও চায় না। হঠাৎ করেই এটা ওটা খেতে ইচ্ছে করে। ফয়সালও চেষ্টা করে সুরাইয়াকে যথেষ্ট সময় উপহার দিতে। বয়সের ব্যবধানে তাদের বর্তমান ভালোবাসার কাছে কিছুই না। কি হবে বয়সে? তাদের জুটি যে এভাবেই লেখা ছিল। ফয়সাল সুরাইয়াকে নিয়ে হাসপাতাল থেকে মাত্রই বাসায় এসেছে। দরজা চাপিয়ে দিয়ে সুরাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে ফয়সাল। থেমে নেই সুরাইয়া নিজেও। ফয়সালের খুশি মাখা কান্নাতে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে সুরাইয়ার কাছে। আমি কখনো ভাবতেও পারিনি সুরাইয়া, আমি বাবা হতে পারবো। তুমি আমার দুঃস্বপ্নকে বাস্তবে রূপ দিলে। সুরাইয়া, তুমি ভাবতেও পারবে না আমি কত খুশি, কত আনন্দে উল্লাসিত হয়েছি। তিন্নি বাবা মায়ের সামনে বসে আছে। চোখ দিয়ে ঝরে যাচ্ছে অবাধ্য চোখের জল। মাসুদের বন্ধু চাইছে এই মাসেই তিন্নিকে বাসার বউ করে ঘরে নিয়ে যেতে। মাসুদও সম্মতি জানিয়েছে তার বন্ধুর কাছে। এদিকে রেহানা সব শুনে কি করবে বুঝতে না পেরে তিন্নির ভালো লাগার কথা মাসুদকে বলে দিয়েছে। রেহানা চায় না মেয়ে তাদের বাধ্য হয়ে কাউকে বিয়ে করে সারা জীবন কষ্টে থাকুক। মেয়ে যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে তাকেই বিয়ে করুক, তার সাথে সুখে থাকুক। মাসুদ প্রথমে রাগারাগি করেছে, কেন তার মেয়ে একটা ছেলেকে পছন্দ করবে? সে কি জানে না তার জন্য পাত্র ঠিক করা হয়েছে? এখন তাদেরকে মানা করে দেবে কি করে? এই ছেলেকেই বিয়ে করতে হবে। তারপর আবার ভেবেছে, না, মেয়ে যাকে চাইবে তার সাথেই বিয়ে হবে। যদিও মাসুদ রেগে আছে তিন্নির ওপর, তবুও মেয়ের কথা তাকে চিন্তা করতেই হবে। একমাত্র মেয়ে বলে কথা।
এখন সে চিন্তা ভাবনা করছে ছেলে পক্ষকে না করে দেবে কি করে। তাও এই মুহূর্তে এসে এতটা বছর তারা তিন্নিকে বউ করে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে। মাসুদ গলা পরিষ্কার করে রেহানার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমার ঈশান ছেলেটাকে পছন্দ হয়? ছেলে ভালো, ভদ্র, শিক্ষিত, পরিবার ভালো, পরিবারের আচার ব্যবহার ভালো রয়েছে, দেখতে শুনতে ছেলেটা দুর্দান্ত। আমার মেয়ের জন্য আমি তাকে অবশ্যই পছন্দ করব। তাহলে ওদেরকে বলো বিকেলে আমি যাচ্ছি ওদের বাসায়। তিন্নি চোখের জল মুছে বাবার দিকে তাকায়, উঠে বাবার গালে পাপ্পা দিয়ে বলে, আমি জানতাম তুমি আমার পছন্দকে অবশ্যই মূল্য দেবে বাবা। তুমি কি বিকেলে আমাদের সাথে যাবে ঈশানকে সারপ্রাইজ করতে? তুমি বললে যাব। আচ্ছা। ঈশান অফিসের কাজে আজকে খুব ব্যস্ত, চাচ্চু আজকে অফিসে আসতে পারেনি, সুরাইয়াকে নিয়ে হাসপাতালে গেছিল। খুশির সংবাদ সবার আগে ওর চাচ্চু ওকেই দিয়েছে। ঈশানের আম্মু কল করে জানিয়েছে বিকেলে আসার, সুরাইয়াকে সাথে করে নিয়ে আসতে। এই সময় একা একা বাসায় না থাকাই উত্তম। ফয়সালের সাথে কথা বলেছে, বাকি কয়েকটি মাস সবাই একসাথেই থাকবে। কাজ শেষ করে সন্ধ্যার দিকে বেরিয়েছে। প্রথমে ফয়সালের বাসায় গিয়েছে, সেখান থেকে সুরাইয়াকে নিয়ে বাসায় চলে এসেছে। ফয়সাল নাকি পরে যাবে, বাসায় কি একটা দরকারি কাজ আছে, সেই কাজ করছে ল্যাপটপে। ঈশান নিজের বাসায় এসে কলিং বেল বাজাতে দরজা খুলে দিল ওদের জন্য। এই সময় তিন্নিকে এই বাসাতে দেখে ঈশান আর সুরাইয়া বেশ অবাক হয়ে গেছে। তুমি এখানে কিভাবে? এখানে আসা যাবে না? যাবে না কেন? কিন্তু আব্বু আম্মু এসেছে, ভেতরে আসো। রেহানা আর মাসুদ খুশি খুশি মেজাজে বসে কথা বলছে। ফজলার বসে রয়েছে, ঈশিতা আর নূর মিলে রান্নায় ব্যস্ত। সুরাইয়া রেহানার সাথে নানান রকম গল্পে ব্যস্ত। মাসুদও থেমে নেই, ফজলারের সাথে বিভিন্ন রকম কথা বলছে। সেই সুযোগ পেয়ে তিন্নি মায়ের পাশ থেকে উঠে গেছে বাসায় ঘুরে দেখার কথা বলে। তিন্নি উপরে এসে কয়েক পা সামনে যেতেই ঈশান ওর হাত ধরে টেনে একটা রুমে নিয়ে যায়। ঈশানের রুম এটা। ঈশান তিন্নিকে ভেতরে এনে বিছানায় বসায়। এরপর ঠোঁটে হাসি ঝুলিয়ে প্রশ্ন করে, আজকে আমাকে না জানিয়ে বাসায় এসেছো দেখছি, ভালো হয়েছে না? এরকম ভালো সব সময় চাই। আব্বু বিয়েতে রাজি হয়ে গেছে, না হলেও সমস্যা হতো না। মানে তুমি আমাকে চাও না? চাইবো না কেন, সোজা তুলে নিয়ে বিয়ে করে নিতাম। খুব সাহস দেখছি, ভয় পাই নাকি? তা আমার বাসায় এলে, আমার রুমে এলে কিছু মিষ্টিমুখ হবে না? না, এখন নয়। ঈশান হেসে দেয় তিন্নির ভয়ের তোক ফেস দেখে। ফয়সাল এসেছে, শুনেছে ঈশানের বিয়ের কথা বলতে মেয়ের বাসা থেকে লোক এসেছে, তাই দ্রুত চলে আসা। কথাবার্তা বলে সামনের মাসের প্রথম দিকেই বিয়ের দিন ধার্য করা হয়। তিন্নির বড় ভাইয়ের এ সময় একদম ছুটি নেই, বোনের বিয়েতে সে না আসলে কি চলে? তিন্নি পরদিন সকালে কলেজের জন্য বের হয়েছে, রাস্তায় আসতেই দেখা হয় আমানের সাথে। আমান একটা কালো জিন্স আর সাদা গেঞ্জি পরে এসেছে, চোখের সানগ্লাস খুলে এগিয়ে এসেছে তিন্নির দিকে। সেদিন থাপ্পড়ের পর আর আসেনি তিন্নির সাথে দেখা করতে। বন্ধুদের থেকে শুনেছে আমান তিন্নিকে কয়েক মাস হয় একটা ছেলের সাথে প্রায় দেখা করেছে, কথা বলেছে, একসাথে ঘুরেছে, নিশ্চয় প্রেম করেছে। আমান, কেমন আছো তিন্নি? তিন্নি বিব্রত হয়ে যায়, তবুও উত্তর দেয়, তিন্নি, আসি বেশ। আপনি? এতদিন পর এভাবে সামনে চলে এলেন। ভয় নেই তিন্নি, আমি ওরকম ছেলে নয় যে কাউকে ভালোবেসে তার সাথে ক্ষমতার জোর করে কাছে নেব, তাকে ভালোবাসতে বাধ্য করব, তাকে বিয়ের কথা শুনে তুলে নিয়ে যাব। তিন্নির ভ্রু বেঁকে যায় এবার। এসব কি বলছে আমান? তিন্নি, বুঝলাম না। না বোঝার কিছুই নেই তিন্নি, ভালোবাসি তোমায়। বারবার বলতে এসেছি, বলতে পারিনি। যখনই বলেছি তখন বুঝলাম তুমি কাউকে খুব ভালোবাসো। আমিও চাই আমার মতো দহন না আসুক তোমার জীবনে, একসাথে হয়ে রও দুজনে, তবেই না ভালোবাসা সুন্দর। আমি সেদিন ভুল করে তোমার হাতে স্পর্শ করে ফেলেছিলাম তিন্নি, আমাকে ক্ষমা করে দিও। তোমার দেওয়া সেই থাপ্পড়ের আঘাত আমার এখানে নয়, হাত দিয়ে গাল স্পর্শ করে বুকে লেগেছে সেদিন তিন্নি। তুমি বুঝতেও পারবে না আমি কি এক পরিস্থিতিতে রয়েছি।
আমার ভেতর পুড়ে যাচ্ছে তিন্নি। আমার জন্য অনেক মেয়ের বাবা নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তবুও আব্বুকে জানিয়ে দিয়েছি বিয়ে আমি করতে চাই না। মেয়ে আমার পছন্দ করাই রয়েছে। আমি যে তোমাতেই ছিলাম মুগ্ধ হয়ে তিন্নি। এখন কি হবে? কেউ কখনো একা বেঁচে থাকতে পারে না, আমিও পারবো না তিন্নি। আমার পাশেও কাউকে চাই। তোমাকে চেয়েছি, অন্য কাউকে তো আসতে দিতে হবেই। আমার এত এত ভালোবাসার কিছুই মূল্য দিবে না তিন্নি। দেব? আমান চোখের জল মুছে নেয় নিজের হাতে। ও এটাও জানে তিন্নি তার হবে না, তবে কি দেবে তা জানতে হবে তাকে। তিন্নি, আমিও ভালোবেসেছি আমান। আপনাকে না হয় নাই বাসলাম, অন্য কাউকে তো বেসেছি। আমি জানি ভালোবাসা কেমন, তাকে না পেলে কেমন লাগে। আপনার ভালোবাসা আমি গ্রহণ করতাম না কখনো আমান। তাই বলে আপনার ভালোবাসাকে আমি অসম্মান করতেও চাই না। আপনার ভালোবাসার বিনিময়ে আমি আপনাকে এক মুঠো প্রেম দেব, যা আপনাকে সব সময় না হলেও কিছুটা সময় আনন্দ দিতে পারে। আপনি উপলব্ধি করতে পারবেন আমাকে। আমান। সে কেমন তিন্নি? এই যে আকাশ এখন মেঘলা, আপনি আর আমি এই আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি পাশাপাশি। এখন শুধু থেমেই থাকছি না, আমরা এখানে হেঁটে চলে যাব কিছুটা পথ। সুন্দর হবে না? আমান। খুব সুন্দর। চলো তবে। তিন্নিও হেসে ফেলে আমানের সাথে এগিয়ে যায় কিছুটা পথ। ঈশান যদি আমানের সাথে তিন্নিকে দেখে তবে কি ঈশান রেগে যাবে? এসব ভেবে যাচ্ছে তিন্নি। কলেজের গেটে চলে এসেছে তিন্নি আর আমান। তিন্নি হেসে থেমে যায়, আমানের দিকে ফিরে তাকায়। তিন্নি, তবে যাই? এখানেই আমাদের একসাথে পথ চলা শেষ। আপনাকে আমি খুব বেশি কিছু দিতে পারলাম না। যদি এতে মনে হয় আমি আপনাকে এক মুঠো প্রেম দিলাম, তবে তাই দিলাম। চাই না আপনি আমাকে নিয়ে ভাবুন, আর ভাবনাতেই শেষ করে ফেলুন আপনার পুরো জীবনের পথ। আমি চাই কেউ আসুক আপনার পাশে থাকার জন্য। এতদিনে আমিও বুঝে গেছিলাম রাস্তায় চলাফেরার সময় অন্য মেয়েদেরকে ছেলেরা যেভাবে বিরক্ত করে, আমাকে সেরকম কেউ করেনি। কারণ আপনি চেয়ারম্যানের ছেলে। সবাইকে বলে রেখেছিলেন আমাকে সম্মান দিতে। আমি সম্মান জানাই আপনাকে এর জন্য। শুধু আমার জন্যই নয়, আশেপাশে সব মেয়ের পথ চলার নিরাপদ করে দিতে বলবেন আপনার আব্বুকে। আজকে তাহলে আসি। আর হ্যাঁ, অবশ্যই সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। হুট করেই আপনাকে মনে করব না কিছু এতে তিন্নি। তোমার বিয়েতে আমাকে দাওয়াত করলে না যে? তিন্নি, আমি চাই না আপনি আমার বিয়েতে আসুন। আমান অবাক হয়, তিন্নি মুখের ওপর বিয়েতে আসতে তাকে না করে দিচ্ছে। সে কি তার মনে এখনো ভেবে যাচ্ছে আমান তার ক্ষতি করে ফেলবে? এতটা নিচু মনের ছেলে ভাবছে তাকে। সুরাইয়া আর নূর বসে বসে গল্প করছে। ঈশিতা গেছে বোনের বাসায়। তার বোন খুব অসুস্থ, গিয়ে তাকে এ বাসায় নিয়ে আসতে চেয়েছিল, তবে সে অসুস্থ শরীর নিয়ে বোনের ছেলের বিয়েতে আসতে চাইছে না। তাই ওখানে নিজেই চলে গেছে কয়েকদিন থাকার জন্য। ফয়সাল আজকাল নিজের বাসায় খুব একটা যাচ্ছে না। যদিও সুরাইয়াকে দেখাশোনার জন্য নূর রয়েছে, তবুও সে সুরাইয়ার পাশে থাকতে চায় সব সময়। সুরাইয়াও ফয়সালকে পাশে পেয়ে খুশি হয়। ঈশান বিকেলে তৈরি হয়েছে তিন্নির সাথে দেখা করবে বলে। নূর আর সুরাইয়াকে বলে বাসা থেকে বের হয়। কলেজের সামনেই পেয়ে যায় তিন্নিকে। গাড়িতে তুলে নিয়ে পাশের পুকুরের দিকে চলে যায়। ঘাটে বাঁধানো সিঁড়িতে বসে দুজন পাশাপাশি। তিন্নির হাতে হাত রাখে ঈশান। ভেবেছিলাম বিয়েটা আমি পড়াটা শেষ করেই করে নেব, কিন্তু তোমাকে ভালোবেসে ফেলে একটু আগেই করে নিচ্ছি ঈশান। আব্বু আমায় অনেক আগে থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তার বন্ধুর ছেলের জন্য। ভেবেছিলাম এত কিছুর পর আব্বু আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না, কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি নিজে থেকেই প্রস্তাব রেখেছেন তোমার বাসায়। আমার প্রতি বিশ্বাস আছে ঈশান, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তাই তোমার হাত যে কোনো সময় ধরে নেওয়া যেতে পারে। ঈশান তিন্নির দিকে তাকায়। মেয়েটা তাকে খুব বিশ্বাস করে। অবশ্যই বিশ্বাস ছাড়া কখনো কোনো সম্পর্ক থাকতে পারে না। আর বিশেষ করে রক্তের সম্পর্ক ছাড়া প্রত্যেকটা সম্পর্কের বিশ্বাসের গুরুত্বপূর্ণ দিক অনেকটা। এখানে পুরো সম্পর্কটা বিশ্বাসের ওপরই টিকে থাকে। আমানের সাথে আমার দেখা হয়েছিল ঈশান, ওর কথা তোমাকে আগেই জানিয়েছিলাম। এখনও বিরক্ত করে?
না, ক্ষমা চাইতে এসেছিল। ঈশান ক্ষমা চাইতে এসেছিল। তিন্নি সব কথা খুলে বলে ঈশানকে। ঈশান, বুঝলাম, ওর জন্য আমারও খুব খারাপ লাগছে। তুমি ওকে ভালোবাসো না জেনেও ও তোমাকে ভালোবাসে। একে বলে একতরফা প্রেম। জানো, এরকম একতরফা প্রেম অনেক সুন্দর হয় আর ভয়ানক হয়ে থাকে। সুন্দর হলে এটাই যে তাকে হারানোর ভয় নেই, তার সাথে কথা কাটাকাটি হবে না, ছেড়ে যাবে না, সব সময় ভালোবাসা যায় দূর থেকে। আর ভয়ানক বলতে তাকে দেখা গেলেও ছুঁয়ে দেওয়া যাবে না। যখন তাকে মনে হবে তখন তার সাথে কথা বলে ওঠা হবে না। তাকে কাছে পাওয়ার ইচ্ছা জাগলেও কাছে পাওয়া যাবে না। তিন্নি, ওসব কথা বাদ দাও ঈশান। আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। এর বিনিময়ে তোমার থেকেও আমার ভালোবাসা চাই। ঈশান, আমি আছি তো সব সময় তোমার পাশে। এরপর বলো, আমানকে বিয়ের দাওয়াত কেন করলে না? তুমি এই সিদ্ধান্ত কেন নিলে? তিন্নি, তার মানে আমানের মতো তুমিও বুঝলে না? ঈশান, না, আমার তো মনে হয় না সে আমাদের বিয়েতে ঝামেলা করবে। তবে কেন? তিন্নি, ঝামেলা করবে তার জন্য নয়। সে এক মুঠো প্রেম হলেও দিয়েছে আমার নামে। সেই আমি বিয়ে করব, আর ও সেখানে উপস্থিত হয়ে আমার মুখের হাসি কিভাবে দেখবে? ওর ভেতরে পড়বে না? কি দরকার এসবের বলো? ঈশান তাকিয়ে আছে তিন্নির মুখের দিকে। তিন্নি কত ভালো বোঝে এসবের ব্যাপার। ছোট ছোট অনুভূতিরও মূল্য দিতে পারে। এই ভাবনা চিন্তা ওর হয়। ঈশানও চায় এক বুক ভালোবাসা আর এক মুঠো প্রেম তিন্নিকে দিয়ে দিতে এই মুহূর্তে। টুপ করে ভাবুক, তিন্নির গালে একটা ছোট্ট করে চুমু খেয়ে নেয় ঈশান। তিন্নি লজ্জায় বাকরুদ্ধ হয়ে যায়। আজকাল কেমন যেন নূরের নিজেরই শরীরের মাঝে ভালো লাগে না। মাঝে মাঝেই অবশ হয়ে আসে দেহ। নিশান কল করে জানিয়েছে ঈশানকে নূরকে যেন হসপিটালে নিয়ে যায় সময় বের করে। ঈশিতা নিজেই যাবে সাথে করে। ঈশিতা আজকেই চলে এসেছে বোনের বাসা থেকে। সুরাইয়াকে বাসায় রুমে থাকতে বলে নূরকে সাথে করে নিয়ে এসেছে ঈশিতা। ঈশান এখনও বাসায় আসে নাই। তবে ফয়সাল কল করে জানিয়েছে অফিস শেষ করেই বাসায় চলে আসবে। কিছুক্ষণ রুমে শুয়ে থেকে বসার রুমে গেছে সুরাইয়া। ঈশিতা একা রান্না করে গেছে। আজকে নূরের শরীরও সকাল থেকে খারাপ ছিল। তানিয়া মেয়েটা এই কদিন ধরে এই বাসাতেই রয়েছে। ফয়সাল নিয়ে এসে রেখে গেছে ওকে। তবে এখন সে ঘুমোচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে। ফয়সাল আসবে আর কিছুক্ষণ পর। টিভি অফ করে সুরাইয়া পায়ে পায়ে করে বাসার ছাদের দিকে যাচ্ছে। সেখান থেকে দিনের সূর্য লুকিয়ে পড়ে যাওয়া খুব সুন্দর করে দেখায়। উপরে এসেছে মিনিট 4 হবে। পেছনে করে দাঁড়িয়ে থাকা সুরাইয়ার কানে স্পষ্ট শুনতে পারে কেউ এসেছে। নিশ্চয় এই সময় তানিয়া এসেছে। তাই ওকে দরজা চাপিয়ে দিয়ে পাশে দাঁড়াতে বলে। দরজা চাপিয়ে পেছনে এসে দাঁড়িয়েছে কেউ। সুরাইয়া আকাশের দিক থেকে চোখ নামিয়ে তানিয়ার দিকে তাকিয়ে চোখ বড় করে ফেলে। তার সৎ ভাই এখানে কি করে এসেছে আর কেনই বা এসেছে? সে এখানে আসে এই ঠিকানা বা ওকে কে দিয়েছে? বয়সে সুরাইয়া বড় হলেও উঁচা লম্বায় সুরাইয়ার ভাই সিয়ামকে বেশ বড় দেখায়। তুই এখানে? সিয়াম, একজন ভাই কি তার বোনের কাছে আসতে পারে না? সুরাইয়া এবার আরও অবাক হয়ে যায়। ভাই? এই ছোট ভাই তাকে বোন বলছে কেন? এতদিনেও যেখানে সম্পর্ক ঠিক ছিল না আর সেখানে বোন বলে মেনে নিচ্ছে তাকে। এত ভালোবাসা, এত ভাইয়ের অধিকার আজকে কেন হুট করে বলছে সিয়াম? সিয়াম সুরাইয়াকে চুপ থাকতে দেখে নিজেই আবার বলে ওঠে, সিয়াম, কি ভাবছিস আপু? সুরাইয়া, তোকে এখানে দেখে আমি আমার নিজের প্রতি উত্তর করাও ভুলে গেছি। কেন এসেছিস তুই? সিয়াম বোনের দিকে তাকায়। আব্বু খুব অসুস্থ, চিকিৎসা করার প্রয়োজন। বাড়ির সব সম্পত্তি বিক্রি করে দিয়েছি, যা কিছু আমার নামে ছিল। বাকি যেটুকু তোর নামে ছিল সেটুকুই শুধু রয়ে গেছে। আরও টাকার প্রয়োজন। এখন কি করব বুঝতে পারছি না। আব্বুর ঠিকানা লিখে দেওয়া কোম্পানিতে গিয়ে খোঁজ লাগালাম। তারপর সেখান থেকে একজনের মাধ্যমে এখানে এসেছি। সুরাইয়া, দরজার লক কে খুলে দিয়েছে? সিয়াম, একটা মেয়ে, ও আমাকে তোর কথা বলেছে হয়তো ছাদে আসিস, তাই এখানেই চলে এলাম। সুরাইয়া বুঝতে পারছে না সিয়াম এখানে চলে আসার উদ্দেশ্যটা কি হতে পারে।
তবে তার বাবা আসলেই অসুস্থ। বাবার কি তবে আসলেই টাকার দরকার? সিয়ামের বলা সব কথাই কি আজকে সত্য? ফয়সাল চলে এসেছে বাসায়। সুরাইয়া কল করে ওকে আসতে বলেছে। সিয়াম আর ফয়সাল পাশাপাশি বসে আছে। সিয়াম বেশ অবাক হয়েছে ফয়সালকে দেখে। সে শুধু জানে সুরাইয়ার বিয়ে হয়েছে একটু বয়স্ক লোকের সাথে, কিন্তু বয়স এতটা বেশি তার বোনের থেকে তা জানে না। যাই হোক, টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে হয়েছে, এই বা কম কি? মাথার চুলগুলি কালো কালার করলে আর মুখে ক্লিন শেভ করে রাখলে পারফেক্ট জুটি মিলে যাবে। ফয়সাল, আপনার এখানে আসার কারণ? সিয়াম অবাক হয়ে যায়। এত বড় একজন মানুষ তাকে আপনি করে বলছে কেন? একবার বোনের দিকে তাকিয়ে ফয়সালের কথার উত্তর দেয়। সিয়াম, বাবার জন্য টাকার প্রয়োজন। মানছি আমি আগে টাকা নিয়েছি, বাজে খেলে সব উড়িয়ে দিতাম, তাই জোর করে হলেও বোনের সম্পত্তি পেতে চেয়েছি। আর যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন আমার হাতে সেরকম টাকা নেই ভাইয়া। আপুর জায়গা জমি আপুকে ছাড়া বিক্রি করতেও পারছি না। আর মা আমার আপুর নামও শুনতে পারে না। সে যে মায়ের আপন মেয়ে নয়, এতদিনে আমি বুঝতে পেরেছি। আপুকে আমরা আপন না মনে করলেও আপু আমাদেরকে নিজের মা ভাই মনে করত। সেই অধিকারই এসেছি আপুর কাছে। চলো না একটা বার গ্রামে। যদি মনে হয় আমি মিথ্যা বলছি তবে টাকা দিয়ে সাহায্য করার দরকার নেই, শুধু আব্বুকে দেখে চলে আসবি। সে বারবার আসার সময় বলে দিয়েছে তার মেয়েকে যেন সাথে করে নিয়ে আসি। সে একটি বার তার মায়ের মতো মেয়ের মুখ দেখতে চায়। ভাইয়া, দয়া করে চলুন না আমাদের সাথে। ফয়সাল কিছু একটা ভেবে বলে, আচ্ছা সুরাইয়া, ব্যাগ গুছিয়ে নাও, আমরা ভাবি আর নূর এলেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সুরাইয়া ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ঈশানের গাড়ির শব্দ আসছে, নিশ্চয় ওরা ফিরে এসেছে। আচ্ছা, নূর কি অসুস্থ আছে? সুরাইয়া নিচে আসে। সিয়ামকে খাবার দিয়েছে তানিয়া। সুরাইয়া গিয়ে দরজা খুলে দেয়। ফয়সাল বসে আছে সোফায়। ওরা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। সুরাইয়া, কি বলেছে ডাক্তার? নূর, চ্যাম্প আসছে আর চাচ্চুরটা দিয়ে দুটো। আমি বুঝতে পারছি না কতটা খুশি হয়েছি আমি। নিশান ভাইয়া নিশ্চয় এখন আনন্দে কান্না করে দিচ্ছে। নূরের মুখের খুশি দেখে সুরাইয়া নিজেও খুশি হয়েছে। মেয়েটা খুব ভালো। ওর বিশ্বাস ছিল একদিন সে মা হতে পারবে। এই যে আজকে সে কতটা খুশি। ভাবি খুশি, ঈশান খুশি, নিশান খুশি। ভাই শুনলে সেও আনন্দে মেতে যাবে। সে দাদু হবে। সবার সাথে সিয়ামের পরিচয় করিয়ে দিয়ে গ্রামের উদ্দেশ্য বের হয়েছে তিনজনে মিলে। রাতের প্রায় শেষের দিকে গিয়ে পৌঁছায় তিনজনে। বাবা আসলেই খুব অসুস্থ। সুরাইয়া খুব করেই বুঝতে পারছে এই মরুতে বাবার হাতে একদম বেশি সময় নেই। এত টাকা পয়সা দিয়েও কিছুই হবে না। তার বাবা শাহিনুর মেয়ের মাথায় হাত রাখে, তবে মুখে কিছুই বলতে পারে না। তার আওয়াজ বের হচ্ছে না। সিয়াম বসে আছে পাশেই, তার মাও সেখানে বসে। শাহিনুর ছেলের দিকে ফিরে তাকায়। তার ছেলেটাকে যখন সে পাশে চেয়েছে পায়নি, আর যখন শেষ সময় তখন পাশে পেয়েছে। এই বা কম কি? সব সন্তান কি এক হয়? সিয়াম বুঝতে পারে না। সকালে যাওয়ার সময় বাবাকে এর থেকেও বেশি সুস্থ দেখে গেছে, কথা বলে গেছে বাবার সাথে। আর এখন সেরকম কথা বলার পরিস্থিতিতেই নেই। সুরাইয়া কান্না করছে তার বাবার সাথে। হাজার বলা না বলা কথাগুলো বলছে, বাবা শুনছে কিন্তু উত্তর দিতে পারছে না। ফজরের আজানের পর তার বাবা চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে। মাসের প্রায় শেষ, কালকেই তুহিন আসবে। বিয়ের দিন এগিয়ে আসছে। এই সামনের সপ্তাহেই তার বোনের বিয়ে। তার বোনটা কেমন হুট করেই বড় হয়ে গেল। দুই বাসাতেই বিয়ের জন্য কেনাকাটা ও নানান রকম কাজ চলছে। সুরাইয়া আর নূর বসে বসে হালকা পাতলা কাজ করছে। আজকে যাবে বউয়ের জন্য কেনাকাটা করতে। একটু আগেই যাচ্ছে ওরা। এ সময় ঝড় বৃষ্টি হয়, আবার কোন পাল্লায় পড়ে বলা যায় না, তাই আগেই করা। নিশানও এসেছে 2 দিন হয়। বিয়ের এতগুলি বছর পর বাবা হতে পেরে সে কি আনন্দ তার বুক জুড়ে। নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছে নূর, ঈশান, নিশান।
ওখান থেকে তিন্নি আর তুহিন উঠে আসবে। একসাথে করে বিয়ের জন্য সমস্ত কেনাকাটা করে বাসায় এসেছে সবাই। সোফায় বসে বসে গল্প করছে। 2 দিন পর থেকেই মেহমান সব আসা শুরু করে দিয়েছে। তিন্নির বাসাতেও সেম অবস্থা। বন্ধুরা সকলেই এসে পড়েছে। কাল সকালেও তার গায়ে হলুদ করা হবে, আর বিকেলে বিয়েটা। পুরো বাসা জুড়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সুরাইয়া রুমে ফয়সালের সমস্ত জামা কাপড় আয়রন করে দিচ্ছে। ফয়সাল রুমে এসেছে হাতে একটা ব্যাগ, সেটা সুরাইয়াকে দিয়ে ফ্রেশ হতে গেছে। সুরাইয়া ব্যাগ খুলে দেখে ভেতরে হলুদ আর গাঢ় সবুজের কম্বিনেশনের একটা সুতি কাজ করা শাড়ি, সেই সাথে হলুদ ফুলের গহনা। সুরাইয়া এরকম উপহারে বেশ খুশি হয়। ভালো বাঁচতে জানলে বয়সের কাছে কিছুই বাধা দিয়ে থাকে না। এই যে এইসব ছোট্ট ছোট্ট উপহার ভালোবাসাতেও সুরাইয়ার ইচ্ছে করে ফয়সালকে এক মুঠো প্রেম দিতে। ফয়সাল বের হয়ে এসেছে। বিয়ের আর হলুদের দিন একটাই করা হয়েছে। যেহেতু প্রায় কাছাকাছি বাসা, তাই সকালে হলুদ ছোঁয়া আর বিকেলে বিয়ে হবে। নিশানের সাদগে করে সব ছেলে মেয়েরা যাচ্ছে তিন্নির বাসায়। তিন্নিকে হলুদ লাগিয়ে দিয়ে ফিরে এসেছে। আবারও বাসা থেকে তুহিনের সাথে এসেছে সবাই। বেশি সময় নেই দুজনেরাই। বিকেলে বিয়ের অনুষ্ঠান রয়েছে। বিয়েতে আমানকে দেখে অবাক হয়েছে তিন্নি। সে চায়নি আমান আসুক, তবুও বিনা দাওয়াতে আমান চলে এসেছে। নিজের বললেন বন্ধুদের সাদগে করে নিয়ে তিন্নির বউ সাজের মুখটা দেখিতে তিন্নির রুমের দিকে গেছে। তিন্নি, আপনি? আমান, হ্যাঁ, জানি তুমি আমার আশাতে খুশি হও নাই। আসলে বউ সাজে দেখতে চেয়েছিলাম তোমাকে। আজই তুমি বউ সেজেছ, আর আমি দেখতে আসবো না? জানি আমি চেয়েছিলাম তুমি আমার জন্য বউ সাজবে, কিন্তু তেমনটা হচ্ছে না। তুমি ঈশানকে ভালোবাসো, ঈশানও তোমাকে ভালোবাসে। আজকে আমি ঈশানের দাওয়াতেই এখানে এসেছি তিন্নি। তোমাকে খুব সুন্দর লাগছে, ভালো থেকো। জানি না আর কখনো আমাদের দেখা হবে কি না, হলেও ক্ষতি কি, দূর থেকে তোমাকে দেখব। সেদিন কিন্তু আমার পাশেও কেউ থাকবে তিন্নি। দোয়া করো যেন কাউকে পেয়ে যায়। পরপর আমান বাইরে এসেছে, ঈশানের পাশে গিয়ে বসেছে। আমান, ঈশান তুমি খুব লাকি, তিন্নিকে পেয়ে গেলে। ওরে সারা জীবন ভালো রেখো। আজকে তবে আসছি। ঈশানের সাথে তিন্নির বিয়ে হয়েছে 1 মাস হয়। সুন্দরভাবে চলছে তাদের দিনকাল। আজকাল সুরাইয়া একদম সুস্থ নেই। ফয়সাল খুব চিন্তিত সুরাইয়াকে নিয়ে। এই সময় আবার কি জানি হয়ে যায়। এমনিতেই গর্ভধারণ করলে মেয়েদের পাশে বিশেষ করে কাউকে থাকতে হয়, মা না হয় বোনকে। সেদিক থেকে সুরাইয়ার পাশে কেউ নেই। ঈশিতা আর তিন্নি মিলে দুজনেই খেয়াল রাখে। ফয়সাল নিজেও চেষ্টা করে সুরাইয়াকে যথেষ্ট সময় দিতে। সে যে বাবা হবে, এ কী রকম অনুভূতি তা সে নিজেই জানে। সুরাইয়া তাকে ভালোবাসতে পেরেছে কিনা জানা নেই ফয়সালের, তবে সে জানে এই যে সন্তান, তা ফয়সালের প্রতি দেওয়া এক মুঠো প্রেম। দেখতে দেখতে আরও 2টা মাস চলে গেছে। ফয়সাল এখন আগের তুলনায় বেশি চিন্তিত হয়ে থাকে, কারণ ডাক্তার বলেছে সুরাইয়ার একসাথে 2টা বাচ্চা গর্ভে ধারণ করছে। তিন্নি আজকাল বাসায় খুব একটা সময় দিতে পারছে না। এক্সাম চলে এসেছে তার। ঈশান অফিসের কাজে খুব ব্যস্ত সময় পার করছে। তার উপরেই সব কাজের চাপ এসে পড়ছে। নিশান ঈশানের বিয়ের পর চলে গেছে, আর এর মাঝে আসতে পারেনি। তবে রোজ কল করে নূরের খোঁজ খবর নিবে সে। ঈশিতা আর তানিয়া মিলে রান্না করছে। আজকে নূরকে নিতে আসবে। নূরের বাবা মা আসার কথা আজকে। সুরাইয়া তার উঁচু পেট নিয়ে কোনো কাজই করতে পারছে না। নূর তবুও হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। নূরের কোনো ভাই বোন নেই বাসায়, শুধু তার মা আর বাবা। তারা চাইছেন মেয়েকে নিয়ে যেতে, যেহেতু নিশানও বাসায় থাকছে না। এখানে এমনিতেই সুরাইয়া রয়েছে। ঈশিতা একা কীভাবে দুজনকে সামলাবে, তাই নিয়ে যেতে চাইছে। তিন্নি কলেজ থেকে ফিরে সবার সাথে খাওয়া দাওয়া করে নূরকে বিদায় দিয়েছে। ঈশানও দুপুরের পর পর আবার চলে গেছে অফিসে। ঘর আলো করে জন্ম নিয়েছে 2টা যমজ বাচ্চা। দুটোর মাঝে বড়টা মেয়ে আর মিনিট এক ছোট ছেলে। বাচ্চাদেরকে দেখে ফয়সাল আবেগে কান্না করে দিয়েছে। সুরাইয়া বিছানায় শুয়ে আছে। দুটো বাচ্চা নর্মালে হচ্ছিল না বলে হসপিটালে নিয়ে এসেছিল অপারেশন করাতে।
কিন্তু তার প্রয়োজন হয়নি। আজকে বিকেলেই বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরে যাবে তারা। তিন্নি একটা বাবুকে কোলে তুলে নিয়েছে। খবর পাওয়া মাত্রই নূরও তার উঁচু প্যাট নিয়ে চলে এসেছে বাচ্চাদেরকে দেখতে। সুরাইয়া খুব খুশি এখন। তার আপন বলতেও কেউ আছে। এক সময় বাবা মা ছিল, এখন তারা নেই, তবে স্বামী আর সন্তানরা রয়েছে। সুরাইয়া খুব করে চায় সকলে মিলে একসাথে বেঁচে থাকতে। আচ্ছা, ফয়সাল যে কান্না করছে বাচ্চাদেরকে দেখে, তার মানে সে খুব খুশি, তাই না? ছেলে মেয়েকে রেখে সব কাগজ পূর্ণ করতে গেছে ফয়সাল। ঈশানও চলে এসেছে হসপিটালে। তারপর সবাই মিলে সুরাইয়াকে বাসায় নিয়ে এসেছে। ঈশিতা সুরাইয়ার পাশে বসে আছে। মেয়েটা ঘুমিয়ে আছে আর ছেলে জেগেই রয়েছে। ওদের দুজনের নামও রেখেছে ফয়সাল। ছেলের নাম সিয়াদ আর মেয়ের নাম ফাইজা। তিন্নি সুরাইয়ার ছেলে মেয়েদের জন্য নানান রকম টিপস দিচ্ছে সুরাইয়াকে। আজকের এরকম খুশির একটা দিনে সবাই বাসায় আছে, শুধু নেই নিশান। আজকাল সে প্রচুর কাজে ব্যস্ত রয়েছে, ছুটি নেই তার। তবে বলেছে সামনের সপ্তাহে ফয়সালের ছেলে মেয়ের আকিদাতে সে আসবে। গ্রাম থেকে সুরাইয়ার বাচ্চা হওয়ার সংবাদ পেয়ে সুরাইয়ার সৎ মা আর ভাই বোনেরা এসেছে বাচ্চাকে দেখতে। যাই হোক, এত কিছুর পর যদি সম্পর্ক ঠিক হয় তবেই ভালো। সুরাইয়া সিদ্ধান্ত নিয়েছে তার নামে তার বাবা যে সম্পত্তি রেখে গেছে তা সে ওই ভাইদের নামে করে দেবে। কি হবে তার এসব দিয়ে? সে তো ফয়সালের এক মুঠো প্রেম পেয়েছে, তাতেই হবে। ফয়সাল তার অফিসের কাগজপত্র ঈশানের নামে করে দিয়েছে। ঈশান বারবার মানা করছে ফয়সালকে, সে চায় না এসব। ব্যবসা করতে পারলেই অনেক কিছু, এসব দিয়ে কি হবে? তবুও ফয়সাল তার ছেলের মতো ভাতিজাকে দেবে বলে রাখা সম্পদ আগেই দিয়ে দিয়েছে ঈশানকে। ঈশান ব্যবসার সম্পর্কে বেশ ভালো বোঝে, তাই ফয়সালের বিজনেস পুরোটা ঈশানের নামে করে দিয়েছে। আর ফয়সালের অন্য জায়গায় আরেকটা বিজনেস থেকে যে টাকা মাসে আসবে তা দিয়ে বউ বাচ্চাদের হয়ে যাবে। বাচ্চারা বড় হয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলবে। এতে সুরাইয়াও যথেষ্ট খুশি হবে না কেন? তিন্নি, ঈশান, নিশান, নূর, ফজলার, ঈশিতা সকলেই তাদের পাশে রয়েছে আর থাকবে, তাই এতে চিন্তার কিছুই নেই। তিন্নির ক্লিনিক থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। ঈশান 2 দিন হয় বিজনেসের কাজে শহরের বাইরে গেছে, তাই তিন্নিও সুযোগ পেয়ে বাবার বাসায় এসেছে। তুহিন ওকে নিতে এসেছে, তুহিনের সাথে যাবে বাসায়। রাস্তায় গাড়ি চলছে, তিন্নি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। অনেক বছর পর আমানকে দেখতে পেয়েছে। আমানের হাতে হাত ধরে রাস্তা পার হচ্ছে একটা মেয়ে, সুন্দর একটা কালো রঙের শাড়ি পরে। তার মানে থেমে নেই আমানের জীবন। সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে সে। বাসায় ফিরে তিন্নি তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আজকে ঈশান ফিরে এসেছে বাসায়, আর আজকের রাতেই তাকে বাসায় নিয়ে যাবে। ওর আম্মু নানা রকম পিঠা বানাচ্ছে, তার জামাই আবার তার হাতের পিঠা খুব পছন্দ করে। ঈশান তিন্নিকে নিতে এসেছে রাত 8টার দিকে। সাথে এসেছে আরও 3টা বাচ্চা, 2টো ছেলে আর একটা মেয়ে। ছেলে দুটো চুপচাপ থাকলেও মেয়েটা একদম চুপ করে নেই। এসেছে থেকেই তিন্নির মায়ের সাথে নানান রকম কথা বলছে। 4 বছরের মেয়ের সাথে তিন্নির আব্বা আম্মুও নানান রকম গল্প শুরু করে দিয়েছে। মাসুদ বাচ্চাদের অনেক পছন্দ করে। সিয়াদ আর নিশানের ছেলে নাহিদ চুপচাপ বসে আছে। ফাইজা মাসুদ আর রেহানার পাশ থেকে উঠে ছোট ছোট পায়ে তিন্নির রুমে গেছে। ফাইজা: ভাবি কি করছো? আমার আব্বুটা কি করছে তোমার ভেতরে? তিন্নি হেসে এগিয়ে এসে ফাইজাকে কোলে তুলে নিল। তোমার আব্বুটা একদম তোমার মতো চুপ করে থাকতেই চায় না। একবার পেট থেকে বের হয়ে আসুক, ধরে বেঁধে রাখবো দুটোকে। ফাইজা অবাক হয়ে তিন্নির কথা শুনে ভয়ে ঈশানের দিকে চলে গেল। ভাইয়ার পাশে বসে আছে, ওকে আসতে দেখে সিয়াদ ওর চুল টেনে দিল। সিয়াদ: তুই কি একদম চুপ করে থাকতে পারিস না বনু? নাহিদ: আমার আম্মুর একদম চুল টানবে না চাচ্চু। বড় চাচ্চু তুমি বলে দাও ওনাকে। ঈশান বারবার অবাক হয়ে যায়, অল্প বয়সে কেমন বুদ্ধিমান মানুষের মতো কথা বলে। এই 3টি বাচ্চা, না জানে তার বাচ্চা কেমন হবে। এদের মতো হলে দেখা যাবে বাসার সবাই ওদের বুদ্ধিতে চলাফেরা করছে। তিন্নিকে নিয়ে খুব শীঘ্রই বাসায় এসেছে ঈশান। সিয়াদ আর ফাইজা না আসতে চাইলেও নাহিদ কান্না করেছিল, তাই দ্রুত ফেরা।
ঈশান ওর চাচাতো ভাই বোনকে নিয়ে ফয়সালের বাসার সামনে এসে কলিং বেল বাজিয়ে দিয়ে গেল ফয়সালের কাছে। এরপর তিনজনে মিলে বাসায় চলে গেল। ছেলে মেয়েকে ঘুম পাড়ায় সুরাইয়া। ফয়সালও পাশেই শুয়ে আছে। মেয়েটা তার স্ত্রী থেকে বেশি তার কাছেই সময় কাটায়। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে পড়ছে ফয়সাল। এই বয়সে এসে বাচ্চাদেরকে পেয়ে সব সময় শুধু তাদের পাশেই পার করতে ইচ্ছে করে। সুরাইয়াকে বারবার ধন্যবাদ জানাতে ইচ্ছে করে ফয়সালের। সুরাইয়া তাকে এক মুঠো প্রেম দিয়েছে, যে প্রেমে তার জীবনের সব সুখ রয়েছে। এই প্রেমের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ভালো থাকুক সব ভালোবাসা। গল্পটা এখানেই শেষ করা হলো, সমাপ্ত।